স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহেদি। গত শনিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট গ্রামীণ ফোন ইন্টারন্যাশনাল HR কনফারেন্স 2014। দেশ বিদেশের খ্যাতনামা মানব সম্পদ বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল পিপলস ফার্স্ট। আজ আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফেলো মেম্বার রিয়াদ হোসেন। যারা মোশাররফ হোসেন এবং যারা রিয়াদ হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবো যে সাম্প্রতিক সময়ে গত শনিবার যেটা অনুষ্ঠিত হয়ে গেল, যে একটি কনফারেন্স হয়ে গেল HR ম্যানেজারদের কনফারেন্স বলি। এই কনফারেন্সটা আপনারা যে করলেন, এটার মূল উদ্দেশ্য কী ছিল? ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে এই প্রোগ্রাম দেখার জন্য। এই গত শনিবারে যে প্রোগ্রামটা হয়েছে, এটা একটা আন্তর্জাতিক HR কনফারেন্স হয়েছে। সেখানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, হংকং, ফিলিপিন্স, বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্ট এবং স্পিকাররা আসছেন। অস্ট্রেলিয়া পার্টিসিপেন্ট যারা, তারা কি সেই সব দেশের কর্পোরেটের HR প্রফেশনালস এবং কর্পোরেট লিডার্স তারা আসছে। আচ্ছা। তো এই কনফারেন্সটা আমাদের বাংলাদেশে আমরা করার একমাত্র উদ্দেশ্য হলো যে, আপনি জানেন যে বাংলাদেশে আমাদের বিরাট সম্পদ হলো আমাদের মানব সম্পদ। 160-70 মিলিয়ন লোক আছেন। সেই মানব সম্পদটাকে কিভাবে সঠিকভাবে এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি ইউটিলাইজ করে অর্গানাইজেশন লাভবান হতে পারে এবং দেশ লাভবান হতে পারে, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং আপনি নিজেই বলেছেন যে আমাদের থিমই ছিল পিপল ফার্স্ট। তো এবং এটা যে শুধু বাংলাদেশের বেলায় প্রযোজ্য যে পিপল ফার্স্ট তা না, যে কোনো দেশে, যে কোনো অর্গানাইজেশনই পিপল ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাসেট, নাম্বার ওয়ান রিসোর্স। তো সেটাকে সামনে নিয়েই আমরা এই প্রোগ্রামটা শুরু করি। এবং এটা আমরা অনেক সময় আছে যে অনেক কিছু আমরা বুঝি, কিন্তু এটা সেভাবে কাজ করি না। এই পিপল ফার্স্ট এটা কিন্তু সৃষ্টি যিনি করেছেন আল্লাহ পাক, তিনিও বলছেন, সবাই বলছেন, কিন্তু সেভাবে আমরা এটাকে যেভাবে প্র্যাকটিস করা দরকার সেটা করছি না। এটাকে প্রমোট করার জন্যই আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসছি। ধন্যবাদ মোশাররফ হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। যেটা রিয়াদ হোসেন, কেমন হলো, সফলতা আসলে কেমন আপনি বলবেন এই সম্মেলন থেকে? প্রাপ্তিটা কি আমাদের এই সেমিনার থেকে? এই সেমিনারের আসলে অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে দেশ এবং বিদেশের যারা খ্যাতনামা HR প্রফেশনাল আছেন বা কর্পোরেট লিডার্স আছেন, তাদেরকে একই প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, সেটা যাতে জেনারেল যারা ম্যানেজমেন্ট প্রফেশনাল আছেন তাদেরকে সচেতন করে তোলা, যে একটা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে অথবা আরও বৃহৎ আকৃতিতে যদি আমি বলি যে একটা দেশের উন্নয়নে মানব সম্পদ কর্মকর্তাদের কতখানি প্রয়োজন আছে, এই প্রয়োজনটার জন্য মানুষকে সচেতন করে তোলার একটা মূল থিমই ছিল। এই প্রাপ্তিটুকু আমাদের ছিল। মানুষ, আমি মনে করেছি যে হিউম্যান রিসোর্সের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। হিউম্যান রিসোর্সের যে বেস্ট প্র্যাকটিসগুলো এই মুহূর্তে আছে, সেইটা কি শেয়ার করা হয়েছে এই কনফারেন্সে? এইটাই ছিল আমাদের মূল বিষয়, যে বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে বেস্ট প্র্যাকটিসগুলি কি কি হচ্ছে, সেটা দিয়েই আমরা মানে কনফারেন্সটার যে আলোচ্য সূচি সেটা সাজিয়েছিলাম। বেস্ট প্র্যাকটিস আমাদের খুব একটা ভালো না, এটা অত্যন্ত কষ্ট হলেও আমাকে বলতে হচ্ছে। বাংলাদেশের HR প্র্যাকটিস খুব একটা ভালো না। আমরা সবেমাত্র শুরু করেছি। বেস্ট প্র্যাকটিস বলতে হচ্ছে, আমি যেহেতু একটা আন্তর্জাতিক কনফারেন্স, সেখানে অন্য দেশে যারা এসেছিলেন তাদের দেশের যে বেস্ট প্র্যাকটিস তখন যারা শেয়ার করেছেন, সেখান থেকে আসলে আমাদের, যেমন আমাদের প্রথম সেশনটাই ছিল যিনি এশিয়া প্যাসিফিক HR ফেডারেশনের প্রেসিডেন্ট এবং উনি ফিলিপিন্স থেকে আসছেন। মানে হি ওয়াজ শেয়ারিং যে ফিলিপিন্সে তারা কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা করছেন। তারপরে সেইভাবে একইভাবে হংকং HR অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসছিলেন, তিনি তারটা শেয়ার করেছেন। UK থেকে আসছিলেন, অস্ট্রেলিয়ার থেকে আসছিলেন। তো কাজে উদ্দেশ্যটাই ছিল, যেহেতু একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং আমাদের দেশেরও অনেক বেস্ট প্র্যাকটিস আমরা এখানে তুলে ধরেছি, কিন্তু পাশাপাশি অন্যান্য দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, সমস্ত মিলেই একটা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ এখানে যারা ছিলেন বেশিরভাগই HR প্রফেশনাল ছিলেন। কাজে HR প্রফেশনালরাই কিন্তু একটা অর্গানাইজেশনে বেস্ট প্র্যাকটিসগুলি ইন্ট্রোডিউস করার জন্য প্রথম দায়িত্বপ্রাপ্ত। তো সেই জন্য আমরা এটা চেষ্টা করেছি যে বেস্ট প্র্যাকটিসগুলিকে তুলে ধরার জন্য, বোথ ইন কান্ট্রি যে বেস্ট প্র্যাকটিস আছে এবং আউটসাইড অফ দ্য কান্ট্রি যেগুলি আছে সেগুলি নিয়ে আসছি। ধন্যবাদ। জনাব রিয়াদ হোসেন, আধুনিক HR এর রোল কী হওয়া উচিত? কারণ আমরা এখন হয়তো না, কিছুদিন আগেও HR বলতে আমরা অ্যাডমিন যেটা বোঝাতাম, এক ধরনের ভীতিকর একটা বিভাগ, ডিপার্টমেন্ট বোঝানো হতো।
সেই ক্ষেত্রে অনেকটা সরে আসছে এবং এটাই হচ্ছে আধুনিক এইচআর কনসেপ্ট। সেই হিসেবে আমরা জানতে চাচ্ছি আধুনিক এইচআর এর রোল কেমন হওয়া উচিত। জি ধন্যবাদ। হ্যাঁ, আপনি অনেকটা ঠিকই বলেছেন যে আসলে 70 দশক বা 80 দশকের একটা সময় জুড়ে আসলে এইচআর এর শব্দটা আসলে খুব বেশি পরিচিত আমাদের মধ্যে ছিল না। মূলত অ্যাডমিনিস্ট্রেশন অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট এইরকম কিছু বিভাগ বলে এই এইচআর কে তুলে ধরা হয়েছিল। তো এখন আসলে দোজ ডেজ আর গন। এখন আমরা যেটা দেখি যে এইচআর এখন আসলে একটা বিজনেস পার্টনারের রোল প্লে করছে। একটা প্রতিষ্ঠানের মিশন ভিশন বা তাদের যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, যে তাদের যে লক্ষ্যমাত্রা, তাদের যে গোল আছে, সেই গোলটা পূরণ করার জন্য সকল এমপ্লয়ীদের একটি গাইডলাইন, একটা কম্পিটেন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে যোগ্য করে তোলা, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, প্লাস অর্গানাইজেশনটাকে একটি সুষ্ঠু নীতিমালা বা পলিসি প্রসিডিউরের মাধ্যমে ফেলিয়ে একটা গুড গভর্নেন্স ক্রিয়েট করে অর্গানাইজেশনটা যাতে একটা টিমের মতো কাজ করে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এই কারণেই কিন্তু এইচআর এর একটা ভাইটাল রোল, আমরা এখন বলছি বিজনেস পার্টনার হিসেবে তারা রোলটা প্লে করছে। একটা অর্গানাইজেশনকে চেঞ্জ করা, প্রসেস ম্যানেজ করা, ট্রান্সফর্ম করা, পরিবর্তিত করা, প্রত্যেকটা কর্মকর্তা বা কর্মচারীর তাদের জবটা কি স্পেসিফিক করে দেয়া, রোল প্রোফাইলগুলো তৈরি করা, তাদের পারফরমেন্স বা রিওয়ার্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ কি কি করলে তাদের স্যালারি বা অন্যান্য দিকে তাদের সুবিধাটা বাড়বে, একটা লিখিত ছকের মাধ্যমে, প্র্যাকটিক্যাল এক্সিকিউশনের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগিয়ে যাওয়া। আসলে এই আধুনিক এইচআর মূলত এই দিকগুলোর উপরেই লক্ষ্য। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। একটা ব্যবসা প্রতিষ্ঠানকে লাভজনক করতে হলে এইচআর এর আসলে রোলটা কি? খুবই ভালো প্রশ্ন করেছেন। আই ওয়াজ ওয়েটিং ফর দিস কাইন্ড অফ কোশ্চেন। আসলে ব্যবসার লাভ ক্ষতি সম্পূর্ণটাই ডিপেন্ড করে কিন্তু মানুষের উপরে, এবং খুব অনেক বেশি মানুষ হলেই ব্যবসা লাভ করবে তা না। অনেক অর্গানাইজেশন বাংলাদেশে আছে যে অনেক লোক কিন্তু কাজ ভালো হচ্ছে না, আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আবার অনেক অর্গানাইজেশন আছে অনেক কম লোক কিন্তু অনেক এফেক্টিভ এবং এফিশিয়েন্ট লোক, সেখানে কিন্তু ব্যবসাটা অনেক ভালো হচ্ছে। কাজে ব্যবসা যদি ভালো করতে হয়, আসলে ব্যবসার জন্য যে ধরনের স্কিলস কম্পিটেন্সি দরকার, সেই স্কিলস কম্পিটেন্সি সম্পন্ন লোক যদি আমার অর্গানাইজেশনে অ্যাভেলেবল থাকে এবং তাদেরকে মডার্ন স্কিলস কম্পিটেন্সি যখন যেরকম লাগবে সেই অনুসারে যদি তাদেরকে আমি ডেভেলপ করে রাখতে পারি, তাহলেই কিন্তু একটা ব্যবসা সফল হতে পারে। আপনার মেশিন, ক্যাপিটাল, অন্যগুলির দরকার আছে, আই এম নট সেইং যেগুলি দরকার নাই, কিন্তু সবগুলির ওপরে কিন্তু মানুষ এবং তারাই কিন্তু মেশিন বা অন্যান্য বিষয়গুলিকে অপারেট করবে। কাজেই খুব অল্প কথায় যদি বলবো যে আমার বিজনেস চালাতে গেলে, আমার যে বিজনেসের টার্গেট সেটাকে অ্যাচিভ করতে গেলে যে ধরনের স্কিলস কম্পিটেন্সি অ্যাবিলিটিস লাগবে, সেই অনুসারে যদি আমার লোকগুলিকে আমি ঠিকভাবে হায়ার করতে পারি এবং সেভাবে ডেভেলপ করতে পারি, তাহলে ব্যবসা সফল হতে বাধ্য। প্রায় বলা হয়ে থাকে যে ওনারশিপ থাকতে হবে এমপ্লয়ীদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভালো করতে হয়। এখানে এই ওনারশিপ আনতে হলে এইচআর আসলে কি করে? রাইট, এখানে তিনটার সমন্বয়ে কিন্তু পারফরমেন্স। একটা হলো যে আমার কম্পিটেন্সি থাকতে হবে, আমার যদি ক্যাপাসিটি না থাকে ওনারশিপ দিয়ে হবে না। প্রথম কথা হলো যে আমার ক্যাপাসিটি থাকতে হবে, 2 নাম্বার হলো আমার মোটিভেশন থাকতে হবে, 3 নাম্বারে গিয়ে পারফরমেন্সটা আসবে। এখন মোটিভেশনটার জন্যই কিন্তু এইচআর এখানে আমরা কাজ করি। প্রথম আমরা হায়ারিং এর সময় বা ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা হয়তো কম্পিটেন্সিটা তৈরি করছি, কিন্তু কম্পিটেন্সি তৈরি করলেই যে সে খুব ভালো পারফর্ম করবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারছে না। সেখানে আমরা তাকে মোটিভেট করার জন্য আমাদের ফেলো মেম্বার রিয়াদ সাহেব বলছেন যে আমরা বিভিন্ন স্যালারি বা এগুলির মাধ্যমে তাদেরকে মোটিভেট করছি। মোটিভেশনটা 2 ভাবে, একটা হলো যে ইন্ট্রিনসিক ভাবে পয়সা করি ছাড়াও কিন্তু এটা পয়সা করি ছাড়াও সম্ভব, রাইট। মানে মানুষকে ভালো বিহেভ করা, মালিক শ্রমিকের মধ্যে যদি যে কোম্পানিতে সম্পর্ক ভালো, সেখানে কিন্তু অনেক কম পয়সা দিয়েও ভালো কাজ হয়। তো সেক্ষেত্রে 2 ভাবে মোটিভেশনটা আসবে। একটা হলো হ্যাঁ কিছু তো পয়সা করি সুযোগ সুবিধা থাকতে হবে, পাশাপাশি ইন্ট্রিনসিক বেনিফিট, অ্যাপ্রিসিয়েশন, রিওয়ার্ড, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে মূল্যায়ন করা, সেই বিষয়গুলো যদি থাকে তো ফাইনালি পারফরমেন্স আসতে বাধ্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব রিয়াদ হোসেন। মোটিভেশন যদি আনতে হয়, তা এটা একটা বড় কাজ হচ্ছে যে যারা একটা প্রতিষ্ঠানে কাজ করছে তাদেরকে এনগেজ করতে হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। এবং একটা বলা হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের কর্মচারীরা বা কর্মকর্তারা প্রতিষ্ঠানের সাথে যতটা এনগেজ ততটা ব্যবসার উন্নতি বেশি হয়। এই এনগেজমেন্টটা করতে হলে, ইন্টারনাল এনগেজমেন্ট করতে হলে আসলে এইচআরের দিক থেকে কি পাওয়া যাবে? জি ধন্যবাদ। আসলে একজন উদ্যোক্তা বা একজন শিল্পপতি বা একজন মালিক, তারা কিন্তু আসলে
অনেকেই বলেন যে উনি একটা ব্যবসা তৈরি করেছেন সফলভাবে, আসলে কিন্তু উনি ব্যবসাটা তৈরি করেননি, উনি কিন্তু তৈরি করতে পেরেছেন কয়েকজন মানুষ যারা এই ব্যবসাটাকে এগিয়ে নিচ্ছে। সেহেতু আসলে একজন উদ্যোক্তা কিন্তু সত্যিকার অর্থে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম ধাপটা কিন্তু সফল হচ্ছে তার হাতেই। তো এঙ্গেজমেন্টের একটা বিষয় হয়েছে যে একটু আগে আপনি যেটা বলেন ওনারশিপ, যে যদি একটা প্রতিষ্ঠানে কর্পোরেটাইজেশন করা হয় যে এই প্রতিষ্ঠানটা আসলে কোনো মালিকের না, এই প্রতিষ্ঠানটা সকলের, তাহলে এটা সম্ভব। এটা তখনই সম্ভব হবে। এবং একটু আগে উনি যেটা বললেন যে কেবলমাত্র টাকা পয়সাটাই একমাত্র মোটিভেশন ফ্যাক্টর নয়, এক্ষেত্রে কিন্তু আমি এমপ্লয়ীদের সাথে আমি কতখানি কম্প্যাশন দেখাচ্ছি, সহানুভূতি, সহমর্মিতা, তাদেরকে আমি কতখানি এক্সট্রা ভাবে কিছু কেয়ার করছি, যে কেউ অসুস্থ আমি তার খোঁজ নিচ্ছি কিনা, তাদের হেলথ বা সেফটির ব্যাপারে আমার কর্মপ্রতিষ্ঠানে তাদের জন্য আমি উপযুক্ত সেই বিষয়গুলোই আসলে থাকা উচিত। সেই বিষয়গুলো মানুষকে এনগেজ করে দেয়। ধন্যবাদ জনাব রিয়াদ হোসেন। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাদ্যের কাছ থেকে বলছি। আজ আমরা কথা বলছি মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মোশাররফ হোসেন এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফেলো মেম্বার রিয়াদ হোসেন। জনাব রিয়াদ হোসেন, জনাব মোশাররফ হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব মোশাররফ হোসেন, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, সেখানে আমরা এমপ্লয়ি এনগেজমেন্টের কথা বলছিলাম, যেখানে জনাব রিয়াদ হোসেন বলছিলেন বিভিন্ন মাধ্যম যার মাধ্যমে এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়ানো সম্ভব। আপনি কি এর সাথে আর কিছু যোগ করতে চান কিনা এনগেজমেন্টের ক্ষেত্রে? এই বিষয়টা আমি আসলে বলতে চেয়েছিলাম আরেকটু। থ্যাংক ইউ আপনি কোশ্চেন করার জন্য। আমাদের খুব 2-1 সপ্তাহ হয়েছে আমাদের বাংলাদেশে এইচআর প্র্যাকটিস সার্ভে একটা আমরা করেছি জয়েন্টলি আমাদের অ্যাসোসিয়েশন এবং আর্নেস্ট এন্ড ইয়াং গ্লোবাল কোম্পানি। তো সেই সার্ভে রিপোর্টটা আমাদের গত শনিবারের যে কনফারেন্সে সেখানে আমরা প্রেজেন্ট করেছি এবং সেখানে দেখা গেছে যে অর্গানাইজেশনের সামনে যে চ্যালেঞ্জগুলি তার মধ্যে প্রথম রয়ে গেছেন, অর্গানাইজেশনের ভিতরে যে চ্যালেঞ্জগুলি তার মধ্যে প্রথম চ্যালেঞ্জটাই হলো এমপ্লয়ি এনগেজমেন্ট। দিস ইজ অ্যালার্মিং টু এইচআর প্রফেশনালস এবং মালিক পক্ষ এবং কর্তৃপক্ষ সবার। এখন এই এমপ্লয়ি এনগেজমেন্টের যে চ্যালেঞ্জিং হওয়ার কারণটা কি? কারণ অর্গানাইজেশনে যেটা আমরা বলি যে সম্পর্কটা যদি খুব ভালো না হয়, হার্ট টু হার্ট রিলেশনশিপ না হয়, কমিটমেন্ট না হয়, এটা দেখা যায় যে এমপ্লয়িরা হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট। তো সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন যেহেতু নাম্বার 1 চ্যালেঞ্জ হিসাবে এটা আইডেন্টিফাইড হয়েছে থ্রু এ ফর্মাল সার্ভে, এখন আমাদের কিন্তু এটা নিয়ে এখন কাজ করতে হবে যে কিভাবে আমরা এমপ্লয়ি এনগেজমেন্টটাকে বাড়াতে পারি। কারণ এমপ্লয়ি এনগেজমেন্টের ইন্ডেক্স বাংলাদেশে লেস দেন 50%। তাহলে যদি এটা অ্যানালাইসিস করা হয় যে 50%-এর উপরে এমপ্লয়ি আছেন যারা ফুললি এনগেজ না, কিন্তু তারা কিন্তু সঠিকভাবেই বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, তাহলে কনক্লুশনটা কি দাঁড়ালো? যে তারা বেতন সুবিধা সবকিছুই পাচ্ছেন কিন্তু অর্গানাইজেশনের জন্য কাজ করছেন না। তো সেই বিষয়টা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ আমার অপারেশনাল কস্ট কিন্তু ঠিকই হচ্ছে কিন্তু আমি আউটপুট পাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে এমপ্লয়ীদের এনগেজমেন্ট বাড়াতে হবে এবং এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়াতে গেলে শুধু বললেই চলবে না, সেটাকে উই হ্যাভ টু ডেমনস্ট্রেট আওয়ার অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি, যেন এমপ্লয়িরা ট্রাস্ট করে, এমপ্লয়িরা যেন বোঝেন যে এই কোম্পানি আমার, এই কোম্পানিটা সার্ভাইভ না করলে কোম্পানি একা ক্ষতিগ্রস্ত হবে না, আমিও ক্ষতিগ্রস্ত হব, সেইভাবে আগাতে হবে। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। জনাব রিয়াদ হোসেন, ভালো এইচআর প্র্যাকটিস গড়ে তুলতে হলে, ভালো এইচআর ম্যানেজার তৈরি করতে হলে ব্যবসা প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা রয়েছেন, এন্টারপ্রেনার রয়েছেন, তাদের আসলে ভূমিকা কী হওয়া উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি। যে আসলে এর আগে আমি বলেছিলাম যে আসলে উদ্যোক্তারা আসলে কিছু দক্ষ মানুষ তৈরি করতে পেরেছেন বলেই কিন্তু তারা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিতে পেরেছেন। কারণ এই ব্যবসাটা, যেটা একটু আগে জনাব মোশাররফ হোসেন বলেছেন, যে সবসময় মানে মানি বা মেশিনটাই গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ, পিপল। তো সেক্ষেত্রে মালিকদের সচেতন হতে হবে, যেটা আমরা বলেছি যে তাদেরকে মোটিভেটেড করতে হবে প্রথমত, যে তাদের অন্তরটা যাতে কর্মস্থলে থাকে, একদম আন্তরিকভাবে তারা কাজটি করতে পারেন। বিভিন্ন রকম মোটিভেশন, সেটা মনিটরিও হতে পারে, নন মনিটরিও হতে পারে। এছাড়াও আমি মনে করি যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এন্টারপ্রেনারদের এই জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত, এই জায়গায় অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিকজ আমরা যদি দেখি যে ভিয়েতনাম, মালয়েশিয়া বা আমাদের প্রতিবেশী দেশগুলোতেও যে দক্ষ এবং প্রশিক্ষিত কিছু শ্রমিক সেখানে আছেন, যে কারণে কিন্তু বিশেষ করে এক্সপোর্ট মার্কেটে তারা অনেক এগিয়ে যাচ্ছে।
ধন্যবাদ জনাব রিয়াদ হোসেন। জনাব মোশাররফ হোসেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এনগেজমেন্ট কি করে এইচআর সেই ভূমিকা রাখতে পারে যাতে ব্যবসায় উন্নতি হয় প্রতিষ্ঠানের, সব কিছুই ঠিক আছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কোনো হিউম্যান দিক রয়েছে, মানবিক গুণ রাখা দরকার আছে? ভালো মানুষ হতে হলে এইচআর কি এই প্র্যাকটিসটা দেয় বা সম্ভব? অবশ্যই অবশ্যই। সেজন্যই এইচআর ম্যানেজমেন্টের সাথে আমাদের আজকাল অর্গানাইজেশনে কোর ভ্যালু, এথিক্যাল বিষয়গুলিকে খুব ইন্টিগ্রেট করা হয়েছে। কারণ একটা ভালো মানুষ যদি না হয়, সে একজন ভালো এমপ্লয়ি হতে পারবে না, একদম পরিষ্কার কথা। সেটাকে ট্রেনিং দেওয়া সম্ভব? এবং সেটা ডিফিকাল্ট, অসম্ভব আমি বলবো না। যেমন ধরেন মানুষের ভ্যালু সিস্টেম, মানুষের এথিক্যাল কমিটমেন্ট, এগুলি যেমন একটা টেকনিক্যাল ট্রেনিং যেমন একদিন দেখাই দিলে পরের দিন পেরে যায় বা হয়ে যায়, এটা এত ইজি না। সেই জন্য ইউনিট লং রান প্রসেস। এবং যে অর্গানাইজেশনগুলি সাকসেসফুল হয়েছে তারা কিন্তু এটা করেছেন। আমি কেয়ার বাংলাদেশেও কাজ করেছি অনেক দিন, সেখানে আমরা এথিক্সের উপরে ট্রেনিং দিয়েছি। আমেরিকা থেকে কোম্পানি ইনস্টিটিউট অফ গ্লোবাল এথিক্স, তারা এই ট্রেনিংগুলি আমাদেরকে দিয়েছে। তো কাজে সম্ভব না এটা আমি বলছি না, কিন্তু আমাদের দেশে প্রবলেম যেটা হলো, অনেক কোম্পানি ট্রেনিংয়ের টাইম বা মানি খরচ করাটাকে ওয়াস্টেজ মনে করেন, যে কথা রিয়াদ সাহেব হ্যাঁ। তো বলছিলেন। সেই জন্য যদি অর্গানাইজেশন এটা অবশ্যই সম্ভব, এবং এটা ভেরি মাচ এইচআর ম্যানেজমেন্টের মধ্যেই একটা বিষয়। এবং এই বিষয়টাকে আমরা খুব বেশি গুরুত্ব ইদানিং দিচ্ছি, কারণ উই নিড এ গুড হিউম্যান বিং। এবং এটা যেমন একজন নিচের লেভেলের এমপ্লয়ির জন্য এটা যেমন দরকার, একদম টপ বসের জন্য কিন্তু দরকার। একই এখানে কিন্তু দিস ইজ এ ক্রস কাটিং ইস্যু। আচ্ছা, সেটা ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন আপনার এই গুরুত্বপূর্ণ একটা মতামত রাখার জন্য। কি করে আসলে ভালো মানুষ হওয়া যায় এবং এইচআর নিশ্চয়ই সেই ভূমিকা রাখতে পারে। জনাব রিয়াদ হোসেন, আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে আমরা এই সময় আমরা একটা, আপনারা বলছিলেন যে আমাদের এইচআরকে এমন একটা অবস্থা নিতে হবে যেটা একটু নতুন অবস্থায় যেতে পারে, নতুন স্টেজে যেতে পারি, নতুন কনসেপ্ট করতে হবে। এই ক্ষেত্রে আসলে আমাদের সামনে চ্যালেঞ্জটা কি? আমাদের সামনের চ্যালেঞ্জগুলো হচ্ছে আসলে বাংলাদেশে রিসেন্টলি আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তার একটা পরিসংখ্যান দিয়েছে যে বাংলাদেশে প্রায় 4 কোটির উপর অদক্ষ শ্রমিক আছেন, যাদেরকে আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু কাজ করছেন। আবার একই সাথে প্রায় 1,70,00,000 মতো নারী শ্রমিক আছেন, তারাও ডিরেক্টলি বা অর ইনডিরেক্টলি তারা কিন্তু এঙ্গেজড আছেন। রাইট। তো এদের এত বড় একটা মানে বিশাল একটা ওয়ার্কফোর্স, তাদেরকে যদি আমরা দুভাবে প্রশিক্ষিত করতে পারি, সেটা হচ্ছে যে প্রশিক্ষণটাকে যদি আমরা খুব সংক্ষেপে বলি যে 2 ধরনের প্রশিক্ষণ। তারা তো একটা ইনফর্মাল সেক্টর আছে, তাদেরকে কিভাবে আপনি সংগঠিত করবেন তাদেরকে? আপনি এই কারণেই আসলে আমি মনে করি এটি শুধু বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে সম্ভব না, এক্ষেত্রে আসলে সরকারের একটা বিরাট রোল আছে। তো আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে, মালয়েশিয়া বলেন, ভারত বলেন, সেখানে কিন্তু একটা পৃথক মানব সম্পদ মন্ত্রণালয় বা এইচআর মিনিস্ট্রি আছে, যে ক্ষেত্রে কিন্তু সরকার সবসময় চেষ্টা করবে। ধন্যবাদ জনাব রিয়াদ। জনাব মোশাররফ হোসেন, সময় হয়তো বেশি নেই আমাদের, আপনার মতে কি করণীয় রয়েছে বাংলাদেশের এইচআরকে সামনে নিতে হলে? পরামর্শ কি আপনার? আমি যেটা মনে করি, ওই রিয়াদ সাহেবের কথার সাথে একটু সূত্র ধরেই বলি যে বাংলাদেশে এখন এই মানব সম্পদকে যদি কাজে লাগাতে হয়, আমাদের অন্যান্য উন্নত বিশ্বের সাথে খাপ খাওয়ে আমাদের এইচআর মিনিস্ট্রি দরকার। এবং এইচআর মিনিস্ট্রি যেটা হবে, এইচআর মিনিস্ট্রি বাংলাদেশের একটা মিনিস্ট্রি রয়েছে যেটা এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি বা সংস্থাপন মন্ত্রণালয় রয়েছে, রাইট। একই কাজই তো করে না, নাম একই চেঞ্জ কাজ করলে করে কি সব না, চেঞ্জ হয়ে যাবে? এটা একই কাজ না। এখানে একটা ভুল কনসেপশন আছেন। আমাদের যেমন কেউ বলেন যে আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছেন, আমাদের ম্যান পাওয়ার মিনিস্ট্রি আছে, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, আমাদের তো আছে। আমাদের প্রবলেমটা হলো ওই জায়গায় যে আমরা আসলে এইচআর মিনিস্ট্রির যে কাজের ব্যাপকতাটাকে, যে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে সেটা তো বাতিল করবেন না, সেটাকে রিফর্ম করতে হবে নাকি নতুন নাম দিতে হবে? এখানে যে এইচআর মিনিস্ট্রি যে সমস্ত দেশে আছে, সেখানে এডুকেশন মিনিস্ট্রি, এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি এবং জনপ্রশাসন মিনিস্ট্রির সাথে সংগতি রেখেই কিন্তু এটা করা হয়। আমাদের এই কোনো একটা মিনিস্ট্রির মধ্যে থেকেই যে বিষয়টা আমরা বারবার, উনিও বলছেন আমিও বলছি, যে মানব সম্পদ উন্নয়নের জন্য যে কার্যক্রমগুলি করা, সেগুলি কিন্তু আমরা করছি না। আপনি জনপ্রশাসনের কথা বলছেন, তারা হয়তো ট্রান্সফার অর্ডার বা মানে এগুলি করেন। আমরা ধন্যবাদ, আমাদের সময়ের স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। তবে আমরা আশা করবো যে আপনি যেটা বলছিলেন যে সমন্বয়ের মাধ্যমে এটা এই যে নতুন মন্ত্রণালয়ের কথা বলছেন, সেটা হয়তো সরকার বিবেচনা করে দেখতে পারে। জনাব আপনাকে ধন্যবাদ। জনাব রিয়াদ হোসেন, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনাদের দর্শককেও ধন্যবাদ, যারা অনেকক্ষণ যাবত আমাদের এই প্রোগ্রামটা দেখছেন।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।